এই বাজেটকে বাইরে অনেকে বলছে চানাচোর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। বিগত সময়ের মতো বর্তমান সরকার দলীয় দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ব্যক্তিবর্গ যে অর্থ পাচার করবে না তার নিশ্চয়তা কে দেবে? আলোচনায় অংশগ্রহণ করবেন কুষ্টিয়া ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আমির হামজা। জনাব মোহাম্মদ আমির হামজা, আপনার সময় ৫ মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2026-27 সম্পর্ক বাজেটে বলতে গেলে আমি এই কথা বলবো যে এটা লুটপাটের বাজেট। এই বাজেটকে বাইরে অনেকে বলছে চানাচোর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। আমি আমার কুষ্টিয়ার ৩ আসনের জনগণের পক্ষ থেকে বাজেট সম্পর্কে কিছু আলোচনা এবং প্রস্তাবনা রাখতে চাই মহান সংসদে। মাননীয় স্পিকার, জাতীয় বাজেট একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম। বাজেটের মূল ভিত্তি হলো রাষ্ট্রের আয় এবং ব্যয়। তাই রাষ্ট্রীয় আয় বৃদ্ধির ব্যাপারে যেমন আমাদের সচেষ্ট থাকতে হবে, তেমনি ব্যয়ের ক্ষেত্রেও আরও সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। মাননীয় স্পিকার, অতি প্রয়োজনীয় উল্লেখযোগ্য ব্যয়ের খাত চিহ্নিত করে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জনকল্যাণের স্বার্থে অগ্রাধিকারের ভিত্তিতে যথাযথভাবে ব্যয় করতে হবে, এটাই আমরা মনে করি। রাষ্ট্রের আয় বৃদ্ধির জন্য কর প্রশাসনের আধুনিকায়ন, কর ফাঁকি রোধ, অর্থ পাচার, রপ্তানি বৃদ্ধি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না বাড়িয়ে রাজস্ব আহরণের নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে। দেশের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেকার সমস্যা। এই বেকার সমস্যা নিরসনে শিল্পায়নের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন। বৈদেশিক রেমিটেন্স বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা অধিক প্রয়োজন। মাননীয় স্পিকার, ব্যয়ের ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান খাতকে অগ্রাধিকার প্রদান করতে হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। কৃষি ক্ষেত্রে যত উন্নয়ন হবে দেশ তত অর্থ সমৃদ্ধ হবে। এজন্য কৃষকদের স্বল্প মূল্যে সার, বীজ এবং শুল্ক মুক্ত কৃষি সরঞ্জামাদি সরবরাহ করা প্রয়োজন। শিক্ষা খাতে বাজেট বরাবরই কম থাকে, এবার যতটুকু হয়েছে আমরা চাই বিশেষত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার ক্ষেত্রে এই বাজেটের সঠিক ব্যবহার যেন করা হয় এবং গবেষণার জন্য বাজেটকে আরও বৃদ্ধি করা দরকার। এই বাজেট এত কম যে তা দিয়ে দেশে অর্থনৈতিক সমৃদ্ধিতে তেমন কোনো ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হচ্ছে না বলে গবেষকরা জানাচ্ছে। মাননীয় স্পিকার, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের জন্য প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে অবহেলিত। ইবতেদায়ী মাদ্রাসা এবং সকল জেলা শহরে আমি একটা করে ফাজিল এবং কামিল মাদ্রাসা জাতীয়করণের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ব্যবস্থা এবং এবারের বাজেটে আসলে বাজেট আরও যথার্থ হতো বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে বলে আমি মনে করি। তাই সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিকায়ন, উন্নয়ন এবং রেল সম্প্রসারণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। বিশেষ করে আমার কুষ্টিয়া ঝিনাইদহ এই ৪৫ কিলোমিটার মাঝখানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, এখানে প্রায় ২০ থেকে ২২ হাজার ছেলে মেয়েরা লেখাপড়া করে। এদের জন্য ট্রেনের যে ব্যবস্থাটা করা হয়েছে, রেল লাইন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা শুনেছি, এখনো কার্যকর কোনো ভূমিকা দেখতে পাইনি। আশা করি এই ব্যবস্থাটাও এই আগামী বাজেটে অন্তত আসবে। এই বিশাল বাজেট প্রণয়ন হওয়ার বিগত সময়ের মতো বর্তমান সরকার দলীয় দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ব্যক্তিবর্গ যে অর্থ পাচার করবে না তার নিশ্চয়তা কে দেবে? দুই দল থেকেই আমরা বহু কথা শুনেছি বাজেটের উপরে। আমার মনে হচ্ছে গতানুগতিক কথাই বেশি আসতেছে। ওনারা কথা তুললেই বলা হচ্ছে
যে বাজেট নিয়ে সারা দেশে আনন্দের বন্যা মিছিল বয়। তা আমরা বাজেট 11 জুন এটা উপস্থাপন করার পর সারা দেশের যে সমস্ত জায়গায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের মতো যে প্রতিক্রিয়াগুলো দেখলাম, আমার মনে হয় এই মানুষগুলো কি ওনাদের দৃষ্টিতে মানুষ না, বা এই দেশের জনগণ না? এরা যদি জনগণ হয় বা মানুষ হয় তাহলে তাদের এই প্রতিক্রিয়া কেন? সুতরাং বাজেট নিয়ে এক্ষেত্রে অর্থ প্রচার রোধে সরকারের সুনির্দিষ্ট কোনো পলিসি আমরা যেহেতু জানতে পারিনি। মাননীয় সদস্য, সময় তো শেষ। অসংখ্য